স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার এর মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাইদ খান। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের মাধ্যমে 2014 সালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গু জেলা বিএনপির নেতা মোতালেব আকনের মনের আশা পূরণ হয়েছে। স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লোকোছাপা হচ্ছে না। গণমাধ্যমের সাথে ইসির সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা চান সিইসি। আর সাংবাদিকরা জানান, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবার আগে মানুষের আস্থা অর্জন করতে হবে ইসিকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে কমিশন। সাংবাদিকরা বলেন, তাদের দেয়া সংস্কার প্রস্তাবের অধিকাংশেরই বাস্তবায়ন হয়নি। কমিশনের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের আস্থা অর্জন করা। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। বিএনপির লোকটাকে বাধা দেই, এখন যদি আমি স্ট্রিক্টলি আওয়ামী লীগের লোকটাকে বাধা দেই, এখন যদি আমি জামাতের লোকটাকে স্ট্রিক্টলি বাধা দেই, পরে যদি সে কোনো কারণে পাওয়ারে আসে, সে তখন আমাকে নিয়ে ডিস্টার্ব করবে। বিগত 3 নির্বাচনে ভোট বিমুখ মানুষকে কেন্দ্রে আসা নিশ্চিত করতে হবে বলেও জানান সাংবাদিকরা। একটা কিন্তু এইরকম সুযোগ আমরা পাই না, যেরকম ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে উত্থান হয়েছে তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি, সেইটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব। বাংলাদেশকে আপনারা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, চমৎকার, প্রীতিময়, প্রেমমগ্ন একটি নির্বাচন উপহার দেন এই প্রত্যাশায়। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ রুখতে গণমাধ্যমের সহায়তা চান ইসি সানাউল্লাহ। আমরা এই এজেন্ডাটাকে হাতে নিয়ে যাতে করে সচেতনতা সৃষ্টি করতে পারি এবং একটা কাউন্টার মেকানিজম তৈরি করতে পারি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোছাপা হচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদে 21 লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এই মৃত ভোটারদের অনেকেই ভোট দিয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনের সাথে গণভোট হলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়িয়ে যাওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন বলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন, তাদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য। এ সময় ব্যর্থ উপদেষ্টাদের চিহ্নিত করে 1 সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এই সরকার সত্যি সত্যি এটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কিনা, এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দেবে। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের রুখে দিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ।
অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে পুলিশের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যদি প্রথম থেকে সরকার যত্নবান হতেন তাহলে 13-14 মাসে পুলিশের মধ্যে হয়তো আরো কনফিডেন্স ফিরে আনা যেত। পুলিশের কি কি সংস্কার করাবে প্রস্তাবগুলো বলা হয়েছে, কিন্তু কোনটা কার্যকর হয়নি। আলোচনায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ষড়যন্ত্রের শঙ্কার কথা জানানো হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটা সংকট দেখা দিবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জামায়াতে ইসলামের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও কোনো বিদেশি শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে ব্রিফ করেন গোলাম পরওয়ার। বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্টের প্রশংসা করেন জামায়াত আমির। জানান, জামায়াত রাষ্ট্রের দায়িত্ব পেলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে ভূমিকা রাখবে। মোরালিটির ভিত্তিতে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, করাপশন ফ্রি সোসাইটি, সোশ্যাল জাস্টিস, তারপরে অর্থনৈতিক, কৃষি, নানান বিষয় উন্নয়নের এই কাজগুলোকে জামায়াত অগ্রাধিকার দিবে দেশ গঠনের জন্য। মিয়ানমার সীমান্তে চলছে অস্থিরতা। থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ। এমন পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আর সীমান্তবর্তী মানুষের মধ্যে এ নিয়ে বিরাজ করছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে আবারও শুরু হতে পারে রোহিঙ্গা অনুপ্রবেশ। ঘুমধুম সীমান্ত থেকে নাইমাল জিকোর প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তে আরসা আরএসও যৌথভাবে হামলা চালাচ্ছে আরাকান আর্মি ক্যাম্পে, যার গুলির শব্দে কেঁপে উঠছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ সহ আশপাশের এলাকায়। গেল দুদিন সীমান্ত শান্ত হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। আরসার বলেন আর আলেকিন বলেন যে আরাকান আর্মির সাথে যারা সংঘর্ষ হচ্ছে, কয়েকটা সংগঠন রয়েছে এখানে, যেটা আরাকান আর্মি, আরচু বা আলেকিন, সবাই কিন্তু সশস্ত্র গোষ্ঠী হিসাবে তাদের নিজস্ব আধিপত্য বিস্তারের জন্য ওইখানে ওই বন্ত্রের বিষয়ে তারা তাদের মধ্যে যুদ্ধ করে। ওখানে তো দৈনিক একদিন পর পর তো ওই গোলাগুলি শব্দ আমরা শুনি। সীমান্তে অস্থিরতা বাড়তেই নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ফুট পেট্রোলিং, মোটরসাইকেল টহল টিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক কাজ করছেন তারা। সীমান্তে জনগণের জানমালের নিরাপত্তার ঘাটতি হবে, তবে আমরা থাকতে কখনো ঘাটতি হবে না। আমরা ইনশাল্লাহ জনগণের নিরাপত্তা সম্পূর্ণ রক্ষার জন্য আমরা সবসময় নিয়োজিত থাকি। মিয়ানমার সীমান্তে এভাবে অস্থিরতা বাড়তে থাকলে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ঝুঁকি একেবারে নিশ্চিতভাবে বাড়বে বাংলাদেশের জন্য, কারণ এই সংঘাতটা যেহেতু যদি রোহিঙ্গা এবং আরাকান আর্মির মধ্যে হয়, মিয়ানমার সেনাবাহিনী সেখানে এক ধরনের ভূমিকা পালন করবে। তো রোহিঙ্গা যারা আছে সশস্ত্র গোষ্ঠী, তারা হয়তো সময়ে সময়ে বাংলাদেশের দিকে প্রবেশ করার একটা প্রবণতা তাদের থাকতে পারে। একইভাবে আরাকান আর্মিরও কিন্তু আক্রমণ পরিচালনা করার জন্য রোহিঙ্গাদের জীবন অবস্থানগুলির উপর আক্রমণ পরিচালনা করতে পারে। বলেন, রোহিঙ্গাদের এমন অনুপ্রবেশ ঘটলে এবার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, যা সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে। নাইম আল চিকো, নিউজ 24, ঘুমধুম সীমান্ত, নাইখাংছড়ি, বান্দরবান। দর্শক, যেমনটি বলছিলাম, সীমান্তে এখনও গোলাগুলি চলছে। বর্তমান পরিস্থিতি জানাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, সীমান্তে নিরাপত্তা সহ সার্বিক চিত্র কেমন দেখছেন? এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের।
ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এই ঘুমধুম সীমান্তের ঠিক 40 নম্বর যে সীমান্ত পিলারটি রয়েছে তার ওপাশেই কিন্তু বেশ সংঘর্ষের ঘটনা ঘটছে, গোলাগুলির অনেক শব্দ সেই এলাকাটি প্রকম্পিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা যেটি সূত্র থেকে এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি যে প্রায় 100 রাউন্ড গুলি ওখানে ছোড়া হয়েছে এবং ভেতরে আমরা আসলে ঘুমধুম সীমান্তের যেই ইউনিয়নটি রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে সাধারণ মানুষদের সাথে কথা হয়েছে। তাদের মনে এই ঘটনার আতঙ্ক থাকলেও এখন পর্যন্ত কিন্তু যেহেতু বিজিবির সদস্যরা নিরাপত্তার কাজে কাজ করে যাচ্ছেন, যার কারণে কিন্তু অনেকটাই স্বস্তি তাদের মধ্যে এসেছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং যেমনটি দেখছেন যে ভেতরে আসলে নেটওয়ার্ক সমস্যার থাকার কারণে সরাসরি ওখান থেকে আমরা যুক্ত হতে পারিনি, যার কারণে কিন্তু আমাদেরকে একটু সরে এসে তারপরে গণমাধ্যমে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে দেশবাসীকে জানাতে হচ্ছে আসলে ভেতরের পরিস্থিতিটা কি। সেখানে আমরা যেটি দেখেছি যে বিজিবির সদস্যরা তারা কিন্তু সেই ইউনিয়ন সহ প্রত্যেকটি জায়গাতে যে সমস্ত এলাকাতে মানুষ বসবাস করছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই জায়গাগুলোতে আসলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যখন সীমান্তের দিকে এগুচ্ছিলাম তখন কিন্তু আমরা বেশ কিছু ক্যাম্প দেখেছি যেখানে আরসাদের ক্যাম্প রয়েছে এবং তারা সেখানে অবস্থান করছে বলে আমরা স্থানীয় সূত্র থেকে নিশ্চিত হতে পেরেছি, জানতে পেরেছি। তো যেমনটি জানেন যে এই সংঘর্ষের ঘটনায় বেশ কিছু হত্যাকাণ্ড বা নিহতের খবরাখবর আসছে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে সীমান্তের এই অস্থিরতা যেটি ওপারে চলছে সেটি যাতে এপারেও না চলে আসে সেজন্য কিন্তু বিজিবির সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পদ্মা। জিকো, আপনাকে ধন্যবাদ। জুলাই অপরাধে জড়িত পলাতক 87 পুলিশ কর্মকর্তার মধ্যে অন্তত 15 জনের বিদেশে অবস্থান শনাক্ত করার পর ইন্টারপোলের সহায়তা চাওয়া হলেও এখনও কোনো সাড়া মেলেনি, এমনটাই বলছে পুলিশ হেডকোয়ার্টার। তারা জানায় এর মধ্যে আলোচিত সমালোচিত ডিবি হারুন এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম আছেন যুক্তরাষ্ট্রে, বাকিরা কেউ ব্রিটেনে আবার কেউ ভারতে। আইনজীবীরা বলছেন সব দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় সহজেই ফেরানো যায় না অভিযুক্তদের। মাসুদ আল আবনির 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডাউনডালাসে বাংলাদেশের সংখ্যা কম হলেও ব্যস্ত সড়কে একজনের ছবি নজর কেড়েছে অনেকের। আলোচিত সাবেক ডিআইজি হারুনুর রশিদের 2টি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই ছবি কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে আছেন আরেক পলাতক পুলিশ কর্মকর্তা সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আছেন যুক্তরাজ্যে। এছাড়া প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে আছেন বলছে পুলিশ সদর দফতর। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক পুলিশ কর্মকর্তাই আত্মগোপনে চলে যান। পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের 5 আগস্ট থেকে এখন পর্যন্ত 137 জন পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করেন। তাদের মধ্যে অনেকেই ফিরে এলেও 87 জন এখনো পলাতক আছেন। আর পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে 1490টি। পলাতকদের মধ্যে 3 জন ডিআইজি, 10 জন অতিরিক্ত ডিআইজি, 11 জন পুলিশ সুপার, 9 জন অতিরিক্ত এসপি, 5 জন এএসপি, 27 জন পরিদর্শক, 8 জন এসআই, 3 জন এএসআই এবং 5 জন কনস্টেবল রয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 80 জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে ইন্টারপোলের সহায়তা ছাড়া দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা? 3টা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে গিয়া একটা হচ্ছে আন্তর্জাতিক আইন, আর 2 হচ্ছে গিয়া আপনি যেই দেশ থেকে আসামিটা নিয়ে আসবেন সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা কিরকম। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছায় জোর দেওয়ার তাগিদ আইনজীবীদের। দেখতে হয় যে সেই সকল সদস্য দেশগুলোর ভেতরকার মধ্যে নিজেদের মধ্যে চুক্তি আছে কিনা, যেটাকে এক্সট্রাডিশন চুক্তি বলে থাকি আমরা,
সেই চুক্তি যদি না থাকে তখন দেখা যায় যে এই আসামি ফিরিয়ে আনার পদক্ষেপ কিছুটা কঠিন এবং বলতে গেলে সম্ভব হয়ে ওঠে না। 5 আগস্টের পর মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দেশে ফেরাতে পুলিশ কি ভূমিকা নিয়েছে আর কতজনের নামে বা রেড নোটিশ জারি হলো তা জানাবো পরের পর্বে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে যাচ্ছে ট্রাইব্যুনালে। গণমাধ্যমকে এসব তথ্য জানালেন চিফ প্রসিকিউটর। বিচারে দেরি প্রসঙ্গে জানান প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে। এদিকে জুলাই অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে চার্জ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রবরণা পূর্ণিমা পালিত হচ্ছে। সন্ধ্যা থেকেই বৌদ্ধ মন্দিরের সামনে থেকে উড়ানো হচ্ছে ফানুস। রঙিন ফানুসে আলোকিত চট্টগ্রামের আকাশ। প্রবরণার দিনে চট্টগ্রামের সব বৌদ্ধ মন্দিরে সকাল থেকেই ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, ধর্মীয় দেশনা প্রদান, বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, হাজার বাতি দান সহ চলে নানা আয়োজন। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাসে বর্ষাবাস শেষে প্রবরণা পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে আসছেন। গৌতম বুদ্ধের সত্য এবং সুন্দরের যে বাণী, সেই বাণীকে ধারণ করে কিন্তু আজকে আমরা বুদ্ধ পূজার মাধ্যমে আমরা এই মন্দিরে কিন্তু সমবেত হয়েছি। আমাদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আমরা অনেক শিলব্রত পালন করেছি। প্রবরণা পূর্ণিমার উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পাহাড়ি পল্লীগুলোতে ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এই উৎসব। আয়োজনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, প্রবরণার কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে ফানুসের আলোতে চট্টগ্রামের আকাশ কিন্তু অনেক আলোকিত। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ কিন্তু এখানে ছুটে এসেছেন। হাজার হাজার ফানুস উড়িয়ে কিন্তু বিশ্বের সব মানুষের শান্তি কামনা করছেন। এখানে সকাল থেকে প্রবণা উৎসব শুরু হয়েছে। চট্টগ্রামের যে বৌদ্ধ মন্দিরগুলো আছে সব মন্দিরগুলোতে কিন্তু উৎসব শুরু হয়েছে সকাল থেকে। তো এখন যে ফানুস, এই ফানুস উড়ানোর মধ্য দিয়ে প্রবণার যে দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করছে। আগামীকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে কঠিন ছিবর দান, যে প্রবণার পর দিন থেকেই কঠিন ছিবর দান অনুষ্ঠান শুরু হয়। পুরো মাস জুড়ে কিন্তু ধাপে ধাপে সব মন্দিরে এই কঠিন ছিবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভিক্ষুদের যে কঠিন ছিবর দানে ভিক্ষুদের যে ছিবর কাপড় দেওয়ার দান করার সেদিনে কিন্তু দান করা হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। নন্দনকানন সহ কাতলগঞ্জ বৌদ্ধ মন্দিরেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ফানুস উড়াচ্ছে। হাজার হাজার ফানুস কিন্তু এক জায়গা থেকে উড়াচ্ছেন। একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ আমরা দেখেছি বিভিন্ন নেতৃবৃন্দরা তারা এসেছেন যে ফানুস উড়ানো যে দৃশ্যটি সেটি দেখার জন্য এবং কি করার জন্য। তো সব মিলে বলা যায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ফানুস উড়ানোর যে উৎসবটি দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। তার কারণে কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। তো তারা বলছে সকাল থেকে বৌদ্ধ মন্দিরগুলিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু তারা জানা দিয়েছে। তার কারণে যে বৌদ্ধদের অন্যতম যে উৎসব প্রবণার পূর্ণিমার যে উৎসব, সেই উৎসব শান্তিপূর্ণভাবে তারা করতে পেরেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। নয়ন বড়ুয়া, জয়, আপনাকে ধন্যবাদ। ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরেস একিঞ্চি ও ঢাকায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামেস সেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।
দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ওআইসিকে শক্তিশালী করা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ তুরস্ক যৌথ ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং তুরস্ক আগামীতেও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষে বলেছি। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণায় বিনিয়োগের জন্য আহ্বান করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে এক গোল টেবিলে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আপনাকে দয়া করে একটু রিসার্চের জন্য টাকা পয়সা দিয়ে, আপনারা অনেক সময় দেন না। আপনারা ভাবেন যে আমার কাজে না লাগলে দেবো। যেন মুক্তাদি সাহেব বলে যে আমার কোনো প্যারাসিটামল তো আছেই, বা আমার কোনো একটা অ্যান্টিবায়োটিক আছে, আর লাগবে না, আমার তো মার্কেট ভালো, বা রেডিয়েন্টের যদি মনে করে যে আমার ওষুধ চলে আর দরকার কি। নো, দ্যাটস নট দ্য ট্রুথ। কন্টিনিউয়াস ইনোভেশন দরকার। আপনার দরকার না লাগতে পারে ইনোভেশন, মানুষের জন্য লাগবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার জানাবো খেলার সংবাদ। বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। এদিকে বিপুল ভোটে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক ও রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তামিম। ক্লাব ক্যাটাগরিতে 42টি ভোটের সবগুলিই পেয়েছেন বিসিবির এই নতুন দুই পরিচালক। প্রথমবারের মতো বিসিবির পরিচালক হওয়ার পর গণমাধ্যমে শানিয়ান তামিম বলেন, দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান তারা। এদিকে সি ক্যাটাগরিতে দেবব্রত পালকে হারিয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এখন যেহেতু একটা 25 জনের টিম হয়েছে, সেটাকে অ্যাসেসমেন্ট করে আমাদের চুজ করতে হবে কার কি রাইট ফিট। আমার কোনো পার্টিকুলার ইচ্ছা নেই। আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডকে আমি যেভাবে করে সবচেয়ে 100% আমি অ্যাকোমোডেট করে আমি সবকিছু আমার 100% দিতে পারবো, সেই কমিটি আমার জন্য আমি চাইবো। আমার কাছে কোনো স্পেশাল ডিমান্ড নেই। আমরা নতুন করে ঢেলে সাজানোর সেই কাজটা বাকি আছে, আমরা ইনশাল্লাহ এই টেনিয়রে শেষ করতে চাই। যেহেতু আমরা সবাই টিকিটের জন্য কাজ করছি, যারা এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই তারাও টিকিটের জন্য কাজ করতে। আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।